বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মূলত অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার শেষ বর্ষের ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আইএসএলএ মডেলে আছি। আজকে এটা লেকচার 6 নম্বর ক্লাস। ছোট ছোট করে আমি আজকে 6 নম্বর ক্লাসে হাজির হয়েছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকের মূল যে আমাদের বিষয় সেটা হলো এলএম রেখার ধরন বা প্রকৃতি। এলএম রেখা কেমন হতে পারে বা কখন কেমন হয়। এখানে আমি একটা পয়েন্ট লিখে রেখেছি, অর্থের লেনদেন চাহিদা। অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এলএম রেখাটা কেমন হবে। তাহলে এই কথাটা নিয়ে আমি একটু আলোচনা করি। অর্থের চাহিদা রেখা তো আমরা জানি, এটা অর্থের চাহিদার সমীকরণ। এটা হলো স্থির অংশ, এটা আয়ের সাথে সম্পর্কিত, এটা হলো সুদের হারের সাথে সম্পর্কিত। এই অংশটাকে বলা হয় M1 আর এই অংশটাকে বলা হয় M2। এখানে আমি প্লাস দিই, প্লাস দিয়ে মাইনাস দিই, মাইনাস না লিখলে হয়। দুইটা মিলে হলো অর্থের চাহিদা। একটা আয়ের সাথে সম্পর্কিত আর একটা সুদের হারের সাথে সম্পর্কিত। এটাকে বলে লেনদেন চাহিদা, এটাকে বলে ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা, ফটকা চাহিদা। যাই হোক, তাহলে অর্থের চাহিদাটা দুই প্রকার, একটা আয়ের সাথে সম্পর্ক, একটা সুদের হারের সাথে সম্পর্ক। আয়ের উপর যেটা ডিপেন্ড সেটাকে বলে লেনদেন চাহিদা, সুদের হারের সাথে যেটা সম্পর্ক সেটাকে বলে ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা। লেনদেন চাহিদা হলো মানুষ অর্থ দ্বারা লেনদেন করে, লেনদেন করতে গেলে অর্থ লাগে। এই লেনদেনের জন্য মানুষ যতটুকু অর্থ চায়, চাহিদা করে, সেটা হলো লেনদেন চাহিদা। আর মানুষ কিছু ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে, সেই বিনিয়োগের জন্য মানুষের কিছু অর্থের দরকার হয়, প্রয়োজন হয়, সেইটা হলো সুদের হারের উপর ডিপেন্ড। এইটাকে বলে M2 বা ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা। অর্থনীতির শিক্ষার্থীরা এবং অর্থনীতির শিক্ষকরা জানেন যে M1 কি, M2 কি। ম্যাক্রো ইকোনমিক্স M1 হলো লেনদেন চাহিদা অর্থের, M2 হলো ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা। M1 এর সাথে অর্থের চাহিদা, M1টা কি, আয়ের উপর ডিপেন্ড, সেটা আয়ের সাথে সরাসরি সম্পর্ক। আর M2টা সুদের হারের সাথে ডিপেন্ড, সুদের হারের সাথে M2র সম্পর্ক বিপরীত। তাহলে এই একটা ধারণা আমি তোমাদেরকে দিলাম। আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল, অনেকেই বুঝে না, এই জিনিসটা জানে না, এই জন্য এইসব কথাগুলি বুঝে না। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, এই যে লেনদেন চাহিদাটা, এই লেনদেন চাহিদাটা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এর অর্থ হলো আয় যত বাড়ুক বা কমুক, লেনদেন চাহিদার উপর কোনো প্রভাব পড়বে না। আয় বাড়লেও লেনদেন চাহিদা বাড়বে না, আয় কমলেও লেনদেন চাহিদা কমবে না। যদি এরকম হয় ঘটনা, তাহলে এলএম রেখাটা কেমন হবে? এটা বিশেষ একটা অবস্থা। অনেক সময় মানুষ অসুস্থ হয়, বেশি অসুস্থ হয়ে গেলে কি হবে, অজ্ঞান হয়ে গেলে কি হবে, অজ্ঞান হয়ে পড়ে গেলে কি হবে, অজ্ঞান হয়ে শুয়ে পড়লে কি হবে, অজ্ঞান হয়ে 3 ঘন্টা থাকলে কি হবে, অজ্ঞান হয়ে 2 দিন থাকলে কি হবে, এটার উপর ডিপেন্ড করবে ডাক্তাররা তাকে কিরকম ট্রিটমেন্ট দিতে হবে। আমাদেরকে বলছে যে অর্থের লেনদেন চাহিদা যদি আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, সেক্ষেত্রে এলএম রেখাটা কেমন হবে, সেখানে অর্থনীতিতে কি প্রভাব পড়বে, এরকম ঘটনা আমরা পরে শিখতে পারবো। এর উপর ভিত্তি করে আমরা একটা এলএম রেখা অঙ্কন করে দেখি রেখাটা কেমন হয়। 1 নং চিত্রের এখানে আমরা আয় আর এখানে হলো লেনদেন চাহিদা। লেনদেন চাহিদার সাথে আয়ের কেমন সম্পর্ক? স্বাভাবিক সম্পর্ক হলো সরাসরি। কিন্তু এখানে বলছে অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে আমরা অস্থিতিস্থাপক হলে এরকম একটা রেখা আঁকি, এটা হলো M1। এখানে আমরা দেখাই অস্থিতিস্থাপক কিভাবে হবে। যদি আয় এটুক হয়, তাহলে লেনদেন চাহিদা কোনটুক? এটুক। আয় যদি বাড়ে, বাইরে এটুক হয়, তাহলে লেনদেন চাহিদা কত? এটুক। তাহলে আয় বাড়লো কিন্তু লেনদেন চাহিদা বাড়লো না, এটা হলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক। M1 এর সাথে M2 সম্পর্কে দুইটা মিলে হইলো MD। তাহলে একটা, এই দুইটা মিলে MD হইলো, এটা হইলো MD রেখা। এটা M1, এটা MD। দুইটা মিলে যেহেতু MD, একটা বাড়লে আরেকটা কমবে। যেমন দুইটা মিলে হইলো 10, একটা হইলো 4 আর একটা হইলো 6। এখন এইটা যদি বেড়ে 5 হয়, তাহলে এটা কি হবে? কমবে। তাহলে যেটা বাড়লো এটা কি হলো? কমলো।
তাহলে এই দুইটার সাথে সম্পর্ক হলো, এটা হলো কি M1, এটা কি M2, একটা কমলে আরেকটা বাড়ে। এটা 4 ছিল 5 হলো, এটা বাড়লো, এটা কমে গেল। তাহলে এই দুইটার সাথে সম্পর্ক হলো বিপরীত, একটা বাড়লে একটা কমে যেতে। বুঝতে হবে অর্থনীতির প্রত্যেকটা দাগে দাগে বুঝতে হবে, বিষয় আছে। সুদের হারের সাথে M2 সম্পর্ক আমরা আগেই বলছি বিপরীত, তাহলে এখানে একটা বিপরীত রেখা হবে, এটা হলো M2 রেখা। M2 রেখা। এখন আমরা ধরি 1 নং চিত্র, এটা 4 নং চিত্র। 1 নং চিত্রে আয় যখন এইটুক, এর উপর ভিত্তি করে M1 এইটুক, M1 এখানে একটা জিরো দিয়ে দেয় বোঝার জন্য, তখন M2 কতটুক হবে, M2 জিরো। এই যখন M2 ফটকা চাহিদা, তখন সুদের হার পেলাম আমরা কোনটুক, এই সুদের হারটাকে আমরা 4 নম্বর চিত্রে নিয়ে আসলাম, আর এই আয়টাকে 4 নম্বর চিত্রে নিয়ে আসলাম। তাহলে Y0 আয়ে সুদের হার পেলাম আমরা I0, একটা বিন্দু পেলাম, এটা হলো আমাদের এ বিন্দু, এটা এলএম রেখার একটা বিন্দু পেয়ে গেলাম। সেম ওয়ে আয় যদি এটা হয়, এটা হলো কি M1 M2 ঠিক রইল, তাহলে বিন্দুটা হলো বি। এ আর বি বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া গেল সেটা হলো আমাদের এলএম রেখা। তাহলে আমরা বলতে পারি অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে আনুভূমিক। এলএম রেখাটা হবে আনুভূমিক। অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে আনুভূমিক। তাহলে এর উল্টাটা হলে কি হবে, অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে, তখন এই রেখাটা হয়ে যাবে এরকম। এটা যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, এটা হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক, তখন এটা হয়ে যাবে M1 ইজ এ ফাংশন অফ Y। তখন কিন্তু এই এলএম রেখাটা হবে এরকম খাড়া, এলএম রেখাটা হবে তখন এরকম খাড়া। তাহলে আমরা এই দুটো আলোচনা করে গেলাম। অর্থের লেনদেন চাহিদা আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এলএম রেখা হয় আনুভূমিক, সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এর উল্টাটা হবে, সেটাও আমরা দেখাবো। বই দেখতে হবে, সবগুলি পড়া এরকম কিন্তু 8-10টা আছে ঘটনা, কোনটা পরীক্ষায় আসে এটা বলা তো টাফ। এই জন্য আমাদের কয়েকটা আমরা বলি যেগুলি সাধারণত আসে, বাকিগুলি তোমাদের বই থেকে শিখে নিতে হবে। একই ধরন এই জিনিসটা বুঝলে, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বুঝলে এলএম রেখার ধরন সবাই পারবে। স্থিতিস্থাপকটা কি, অস্থিতিস্থাপকটা কি। সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে, যার উপর ডিপেন্ড, আয়ের উপর ডিপেন্ড, আয় যতই বাড়ুক না কেন এটা একই থাকে। আর সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এর উল্টাটা হবে, অস্থিতিস্থাপক সময় হবে আয় বাড়লেও এই লেনদেন চাহিদা বাড়বে না, আর স্থিতিস্থাপক হলে ঠিক এর উল্টাটা, এটা ছিল এরকম, এটা হবে এরকম। তাহলে এইটার সময় যদি আমরা এলএম রেখা এটা পাই, তাহলে এইটার সময় এলএম রেখা কি পাবে, খারাপ পাবো, সাধারণ সেন্স। তাহলে এই দুটো হয়ে গেল। এখন আসবে আবার কি, অর্থের এই যে ফটকা চাহিদা, তখন এই ফটকা চাহিদাটা আবার কি হবে, সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে কি হবে, সেখানে সব ঠিক থাকবে। এই রেখাটা তখন যেমন সুদের হারের প্রেক্ষিতে যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, তাহলে হবে এটা, এই যে সুদের হার যখন এইটুক, তাহলে M2 কোনটুক, এইটুক, সুদের হার যখন বাড়লো, এই যে বাড়লো কিন্তু M2 বাড়লো, তাহলে সুদের হারের প্রেক্ষিতে এখানে লেনদেন চাহিদা না বলে আমরা বলবো কি, ফটকা। অর্থের ফটকা চাহিদা এখানে হবে সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক হলে এটা হলো, তাহলে আমরা এখান থেকে শুরু করবো। তখন এইটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। ধরি সুদের হার যখন এইটুক, ফটকা চাহিদা এইটুক, এই ফটকা চাহিদা এইটুক কি লেনদেন চাহিদা, এই রেখাটা তখন এরকম নর্মাল হবে, তখন এই রেখাটা হবে নর্মাল, সরাসরি সম্পর্ক, আয়ের সাথে M1 এর সম্পর্ক সরাসরি। তাহলে আমরা এইটুক পেলাম, এই আয়ে আর এই সুদের হারের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু এ। এখন এই সুদের হারে একই M2 একই M1 একই আয়,
সুদের হার হলো এটা, তাহলে এই বিন্দু যোগ করলাম, এ আর বি, এ একটা বি একটা যোগ করলে যেটা পাওয়া গেল সেটা হলো এলএম রেখা। তাহলে এলএম রেখা হলো আমাদের। তাহলে আমরা দেখলাম অর্থের ফটকা চাহিদা যদি সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, তাহলে এখান থেকে আমরা শুরু করব, ফটকা চাহিদা থেকে শুরু করব। এই সুদের হারে এই ফটকা চাহিদা, এই লেনদেন চাহিদা, এই আয়, এই সুদের হার, এই বিন্দু। সেম ওয়ে এই সুদের হারে এই ফটকা চাহিদা, এই লেনদেন চাহিদা, এই আয়, এই সুদের হারে আর এই আয়ের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু বি, এই বি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো এলএম রেখা। এখানে এলএম রেখা হলো কি উলম্বমুখ। তাহলে অর্থের লেনদেন ফটকা চাহিদা যদি সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, সেক্ষেত্রে এলএম রেখা হয় উলম্বমুখ। এটা আমাদের চিত্র দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাহলে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে? সম্পূর্ণ স্থিতি হলে এই রেখাটা হবে এরকম, এটা হবে আমার M2 রেখা। তখন আর এখান থেকে শুরু করা যাবে না, এইটা ধরতে হবে 1, এটা ধরতে হবে 2, এটা ধরতে হবে 3, 2 আর 4 কখনো চেঞ্জ হয় না। তখন আমরা এখান থেকে আসবো এই সুদের, এই আয়ে, এই M1, এই M2, এই সুদের হার, এই বিন্দু। দেখো একটু আমার হাতটা কিভাবে ঘুরে। এই আরেকটা আয় ধরবো, এই আয়ে এই সুদের, এই M1, এই হলো M2, M2 এই সুদের হার, এই সুদের হারে এই আয়ে এই একটা বিন্দু। এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আমাদের এলএম রেখা। তাহলে যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থের ফটকা চাহিদা সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে আনুভূমিক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে উলম্বমুখ। তাহলে আমরা অর্থের ফটকা চাহিদার পেলাম দুইটা, লেনদেন চাহিদার পেলাম দুটা। এই চারটাই মূলত মূল, এই চারটা থেকে যে কোনো একটা দুইটা আসতে পারে। তাহলে যাই হোক, আমরা অর্থে এলএম রেখার ধরন, এলএম রেখার প্রকৃতি, এলএম রেখা কখন কিরকম হয়, অথবা যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, এরকম যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমাদের বললো এর প্রেক্ষিতে এলএম রেখার ধরন ব্যাখ্যা করো, অথবা নর্মাল যদি বলে এলএম রেখার প্রকৃতি আলোচনা করো 10 নম্বর দিয়ে বলতে পারে। তাহলে আমরা এই চারটার দুইটা দিয়ে বাকিটা অপোজিটটা আর বলবো না, উল্টা বা বিপরীত কর্মে বলে দেব। যেমন অর্থের ফটকা চাহিদা সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এরকম হলো, এটা দেখালাম। বিপরীত কর্মে অর্থের ফটকা চাহিদা সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে আনুভূমিক। এটা যেরকম হবে, অস্থিতিস্থাপকটা যেরকম হবে, স্থিতিস্থাপকটা তার উল্টা হবে। এই কথাটা আমরা বিপরীত ক্রমে লিখে দিই। যাই হোক, এলএম রেখার ধরন বা প্রকৃতি, বিভিন্ন রূপ আমরা নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, আমি আর আলোচনা বাড়াবো না। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাই।